মুসলিম সম্প্রদায়ের দ্বিতীয় বৃহৎ ধর্মীয় উৎসব ঈদ উল আজহা তথা কোরবানির ঈদ। আরবি বর্ষপঞ্জি অনুযায়ী জিলহজ মাসের 10 তারিখ ঈদ উল আজহা উদযাপন করা হয়। এই দিনে আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের আশায় বিশ্বব্যাপী মুসলিম সম্প্রদায় একযোগে পশু কোরবানি করেন। আর মুসলিমদের মধ্যে যারা এই সময়ে হজ করতে সৌদি আরব থাকেন তারাও হজ শেষে পশু কোরবানি করেন। পরিসংখ্যান মতে প্রতি বছর 20 লাখেরও বেশি হাজি হজ পালন শেষে পশু কোরবানি দিয়ে থাকেন। এই লাখ লাখ কোরবানির পশুর বিপুল মাংস আর কতটাই বা বুক করেন হাজিরা। বিদেশে দেওয়ার মতো আত্মীয় স্বজনও নেই, আবার দুস্থ মিসকিনও নেই বললেই চলে। এই কারণে একটা সময় হাজিদের অনেকেই কোরবানির মাংসগুলো শুকিয়ে সংরক্ষণ করতেন, আবার কেউ কেউ নিরুপায় হয়ে সেগুলো রাস্তায় ফেলে দিতেন বা মাটিতে পুঁতে ফেলতেন, যা শুধু অপচয়ই ছিল না, পরিবেশেরও ব্যাপক ক্ষতি করত। বছরের পর বছর ধরে হজের সময়ে মাংসের এই প্রাচুর্য সৌদি আরবের জন্য বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায়। কারণ হাজির সংখ্যার সঙ্গে দিন দিন বাড়তেছিল পশু কোরবানির সংখ্যাও, ফলে মাংসের অপচয়ও বাড়তে থাকে। এই সমস্যা থেকে উত্তরণের জন্য সৌদি কর্তৃপক্ষ 1983 সালে কোরবানির মাংস কাজে লাগানোর উদ্যোগ নেয়। যে উদ্যোগে শুধু পরিবেশই রক্ষা হয়নি, মুসলিম বিশ্বের 27 দেশের 3 কোটিরও বেশি মানুষের খাবারের সংস্থানও করা গেছে। ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক বা আইডিবি প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্ব পায়। আইডিবির এই প্রজেক্টটির নাম ইউটিলাইজেশন ফর দ্য স্যাক্রিফিশিয়াল অ্যানিমেল, যা আদাহি নামেও পরিচিত। প্রকল্পের অংশ হিসেবে 25 বছর আগে সৌদি আরবের ওয়াইসেমে একটি স্বয়ংক্রিয় কসাইখানা প্রতিষ্ঠা করা হয়। হজের সময় জবাই করা লাখ লাখ উট, গরু, ভেড়ার মাংস এখানে প্রসেসিং করা হয়। মাংসের পাশাপাশি দিনে 500 টন ময়লা প্রসেস করতে পারে এমন প্লান্টও স্থাপন করা হয় সেখানে। প্লান্টটিতে ময়লাকে প্রক্রিয়াজাত করে সারে রূপান্তরিত করা হয়। 2000 সালের পর আদাহি প্রকল্পটি আরও বিকশিত হয়, যেখানে বর্তমানে পরিচ্ছন্নতা কর্মী, কসাই ও প্রশাসক সহ 40,000-এরও বেশি শ্রমিক কর্মচারী কাজ করেন। আগে হাজিরা নিজ উদ্যোগে কোরবানি দিলেও এখন হাজিদের বড় একটি অংশ আইডিবির উপর কোরবানির দায়িত্ব ছেড়ে দেন। এতে সময় ও জঞ্জাট থেকে যেমন বাঁচা যায়, তেমনি প্রতারিত হওয়ার শঙ্কাও থাকে না। এজন্য হাজিরা ইসলামী উন্নয়ন ব্যাংকে পশুর ধরন অনুযায়ী নির্ধারিত মূল্য জমা দিয়ে একটি কুপন সংগ্রহ করেন। কুপনটির মধ্যে পশুর দাম, কসাইখানার খরচ, হিমাগারে মাংস সংরক্ষণ ও পৃথিবীর বিভিন্ন মুসলিম দেশের গরিব লোকজনের মধ্যে সেই মাংস বিতরণের খরচ অন্তর্ভুক্ত থাকে। জবাইয়ের পর প্রয়োজনীয় প্রসেসিং শেষে এইসব কোরবানির মাংস নিয়ম মেনে বণ্টন করা হয়। মসজিদুল হারামের আশেপাশের দরিদ্রদের মধ্যে গোশত বিতরণ শুরু হয় পবিত্র ঈদ উল আজহার প্রথম দিন, এবং মুসলিম দেশগুলোতে শিপিং শুরু হয় মহররম মাসের প্রথম দিন। এছাড়াও সৌদি আরবের মধ্যে 250টি দাতব্য সংস্থার মাধ্যমে মাংস বিতরণ করা হয়। আইডিবির সেই প্রকল্পের অংশ হিসেবে প্রতি বছর বাংলাদেশেও আসে দুম্বার মাংস, যা দেশের দক্ষিণাঞ্চলের দরিদ্রদের মধ্যে বিতরণ করা হয়। এছাড়া আফ্রিকা ও এশিয়ার মুসলিম দেশগুলোতে, বিশেষ করে আফ্রিকার দেশগুলোতে এইসব মাংস বেশি বিতরণ করা হয়। ইসলামী উন্নয়ন ব্যাংকের আদাহি প্রকল্পটি শুরুর প্রথম বছরে 63,000 গবাদি পশু জবাই করা হয়েছিল। এরপর থেকে এই প্রকল্পের মাধ্যমে কোরবানি দেওয়ার হার ক্রমাগত বাড়তে থাকে। গত বছর আদাহি প্রকল্পের মাধ্যমে প্রায় 10 লাখ পশু কোরবানি হয়েছিল, যা এই বছর আনুমানিক 15 লাখ ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। প্রকল্পটির শুরু থেকে এখন পর্যন্ত 3,30 লাখ পশু কোরবানি দেওয়া হয়েছে, যার পুরো মাংসই মুসলিম দেশগুলোতে বিতরণ করা হয়। এই প্রকল্পের মাধ্যমে এখন পর্যন্ত বিশ্বের প্রায় 10 কোটি মানুষের ঘরে হাজিদের কোরবানির মাংস পৌঁছে দেওয়া হয়েছে। বন্ধুরা, এবার আমরা জানব সৌদি আরবে অবস্থিত বিশ্বের সবচেয়ে বড় খেজুর বাগানটি সম্পর্কে। সমৃদ্ধ পুষ্টিগুণের কারণে খেজুর সারা বিশ্বেই অত্যন্ত জনপ্রিয় একটি সুস্বাদু ফল। দীর্ঘ সমুদ্র বা মরুযাত্রায় বহু বছর আগে থেকেই খেজুরকে রসদ হিসেবে বিবেচনা করা হতো। মধ্যপ্রাচ্যে খেজুর গাছ ট্রি অফ লাইফ বা জীবন বৃক্ষ নামে পরিচিত। অনুকূল আবহাওয়ার কারণে মধ্যপ্রাচ্যের প্রায় সবগুলো দেশেই প্রচুর খেজুর উৎপাদন হয়। তবে বিশ্বের সবচেয়ে বড় খেজুর বাগানটি মধ্য সৌদি আরবের আল কাশিম প্রদেশের রাজধানী বোরাইদা শহরের কাছে অবস্থিত। প্রায় 2 লাখ খেজুর গাছ সমৃদ্ধ সুবিশাল এই বাগানটি দেখলে মনে হবে যেন বালুর উপর কেউ সবুজ গালিচা বিছিয়ে রেখেছেন। প্রায় 5,466 হেক্টর আয়তনের এই বাগানটিতে 45 ধরনের খেজুর উৎপাদিত হয়। বিশাল এই বাগানের মালিকের নাম শেখ সালেহ বিন আব্দুল আজিজ রাজেহি।
তার নামানুসারেই বাগানটির নামকরণ করা হয়েছে রাজেহি বাগান। যদিও শুরুতে এই বাগানটি কেবল খেজুরের বাগান ছিল না। 1990 সালের দিকে এখানে খেজুরের পাশাপাশি গম ও তরমুজ চাষ হতো, কিন্তু ক্রমাগত স্থানীয় ও বৈশ্বিক চাহিদা বৃদ্ধির ফলে 1993 সালের দিকে বাগান মালিক রাজেহির নির্দেশে এখান থেকে গম ও তরমুজ সরিয়ে খেজুর চাষের পরিমাণ বহুগুণ বাড়িয়ে তোলা হয়। আশ্চর্যজনকভাবে শুরু থেকে এখন পর্যন্ত বাগানটির খেজুরের চাহিদা ও গুণমানে কোনো ব্যত্যয় ঘটেনি। বিশ্ববাজারে বাগানটির খেজুর আজও সমানভাবে জনপ্রিয়। সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, বিশ্বের সবচেয়ে বড় এই খেজুর বাগানের কোনো খেজুরই বিক্রি করা হয় না। পুরো উৎপাদনই আল্লাহর রাস্তায় ওয়াকফ করে দেওয়া হয়েছে। সে কারণেই এই বাগানকে বিশ্বের সবচেয়ে বড় ওয়াকফ সম্পত্তি হিসাবেও বিবেচনা করা হয়। পবিত্র রমজান মাসে মক্কা ও মদিনায় ইফতারের খেজুর সম্পূর্ণ বিনামূল্যে এই বাগান থেকেই সরবরাহ করা হয়। পরিসংখ্যান অনুযায়ী খেজুর উৎপাদনে সৌদি আরব বিশ্বে দ্বিতীয়। মিশরের পরেই এটির অবস্থান। প্রতি বছর দেশটিতে প্রায় 2 মিলিয়ন টন খেজুর উৎপাদিত হয়, যা বিশ্বের মোট উৎপাদিত খেজুরের 17%। সৌদি আরবের বিভিন্ন প্রান্তে সরকারি ও ব্যক্তি মালিকানাধীন মিলিয়ে 2.5 কোটি খেজুর গাছ আছে। এইসব গাছে প্রায় 360 প্রকারের খেজুর উৎপাদিত হয়। তার মধ্যে পাটান, আলমদিনা, মাসখানি, বারহি, সাহিবি, কালস ও আজওয়া জাতের খেজুর বেশ প্রসিদ্ধ। বন্ধুরা, এবার আমরা জানব সৌদি আরবের প্রতিবেশী দেশ সংযুক্ত আরব আমিরাতে স্থাপিত বিশ্বের সবচেয়ে বড় খেজুর প্রক্রিয়াকরণ কারখানাটি সম্পর্কে। দুবাই ইন্ডাস্ট্রিয়াল সিটিতে অবস্থিত আলবারাকা ডেটস বর্তমান বিশ্বের সবচেয়ে বড় খেজুর প্রক্রিয়াকরণ কারখানা। কারখানাটি বছরে 1 লাখ টনেরও বেশি খেজুর এবং খেজুর পণ্য প্রক্রিয়াজাত করতে সক্ষম, যা সংযুক্ত আরব আমিরাতের মোট খেজুর উৎপাদনের অর্ধেকের সমান। 1988 সালে খাদ্যদ্রব্য আমদানি রপ্তানির মাধ্যমে আলবারাকা ডেটসের যাত্রা শুরু হলেও গ্রাহকের আস্থা আর ভালোবাসায় বর্তমানে বিশ্ব খেজুর বাজারের কিং হিসেবে পরিচিতি লাভ করেছে প্রতিষ্ঠানটি। আলবারাকা ডেটসের আছে 6 লাখ বর্গফুটের বিশাল জায়গা জুড়ে বিস্তৃত কারখানা, যার মধ্যে 4,20,000 বর্গফুট প্রক্রিয়াকরণ অঞ্চল এবং বাকি অংশ সংরক্ষণাগার। এই সংরক্ষণাগার বা কোল্ড স্টোরেজগুলোতে 40,000 মেট্রিক টনেরও বেশি খেজুর সংরক্ষণ করে রাখা যায়, যা সব মৌসুমে খেজুরের গুণগত মান ধরে রাখতে সক্ষম। আলবারাকা ডেটস মধ্যপ্রাচ্যের প্রথম A গ্রেড BRC ফুড সার্টিফাইড খেজুর কারখানা। কারখানাটিতে স্বয়ংক্রিয় মেশিনের সাহায্যে খেজুর বাছাই, ধোয়া এবং প্যাকেজিং করা হয়। এছাড়াও কারখানাটিতে অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে কোনো ধরনের হাতের স্পর্শ ছাড়াই খেজুরের গুড়, খেজুরের শরবত, খেজুরের পাউডার এবং চিনি উৎপাদন করা হয়, যা বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া সহ বিশ্বের প্রায় 79টি দেশে রপ্তানি করা হয়। উন্নত মানের খেজুর জাতীয় পণ্য সাপ্লাইয়ের পাশাপাশি প্রতিষ্ঠানটি পরিবেশের ভারসাম্য রক্ষায়ও সচেষ্ট। পরিবেশের জন্য ক্ষতিকর কার্বন ডাই অক্সাইড গ্যাস নির্গমন কমানোর লক্ষ্যে কারখানাটি তার বিদ্যুতের চাহিদার সিংহভাগ পরিবেশ বান্ধব সৌর বিদ্যুৎ থেকে আহরণ করে। এই জন্য প্রতিষ্ঠানটি কারখানার ছাদে 6500টি সোলার পাওয়ার প্যানেল স্থাপন করেছে, যার মাধ্যমে বছরে প্রায় 3000 টন কার্বন ডাই অক্সাইড গ্যাস নির্গমন কমিয়ে আনা সম্ভব হয়েছে। উল্লেখ্য, বিশ্বের সবচেয়ে বেশি খেজুর উৎপাদন হয় মিশর, সৌদি আরব ও ইরানে। মিশরে বছরে 22 লাখ টন, সৌদি আরবে 20 লাখ টন এবং ইরানে 16 লাখ টন খেজুর উৎপাদন হয়। খেজুর উৎপাদনে এর পরের অবস্থানে থাকা দেশগুলো হলো ওমান, সংযুক্ত আরব আমিরাত, আলজেরিয়া, ইরাক, পাকিস্তান, সুদান ও তিউনিসিয়া। বন্ধুরা, এবার আমরা জানব বাংলাদেশে প্রতিষ্ঠিত দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম কুমিরের খামারটি সম্পর্কে। দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম কুমির প্রজনন কেন্দ্রটি আকিস গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ 2008 সালে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমদুম ইউনিয়নের 25 একর পাহাড়ি জমিতে গড়ে তোলে। আকিস ওয়াইল্ড লাইফ ফার্ম নামের খামারটিতে বাণিজ্যিকভাবে কুমিরের চাষ শুরু হয় 2010 সাল থেকে। সবুজ বেষ্টনী ঘেরা উঁচু নিচু পাহাড়ি ঢালে ও ছোট বড় বিভিন্ন সরাতে বাঁধ নির্মাণ করে প্রাকৃতিক এবং কৃত্রিমতার মিশেলে তৈরি এই কুমির প্রজনন কেন্দ্রটি এখন এশিয়ার বৃহত্তর কুমির প্রজনন কেন্দ্র হিসেবে পরিচিতি লাভ করেছে। দেশের বিশিষ্ট শিল্পগোষ্ঠী আকিস গ্রুপের ব্যতিক্রমী এ উদ্যোগের যাত্রার শুরুটা হয়েছিল 2010 সালে। সেই বছরের আগস্টে অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া থেকে 50টি অস্ট্রেলীয় প্রজাতির কুমির আনা হয়।
এর এক একটির দাম পড়ে 3 লাখ টাকা। পরে নাইক্ষ্যংছড়ির ওই খামারের উন্মুক্ত জলাশয়ে সেগুলো ছাড়া হয়। এর মধ্যে মারা যায় 4টি কুমির। বাকি 46টি সুস্থ কুমিরের মধ্যে স্ত্রী কুমিরের সংখ্যা দাঁড়ায় 31টি এবং পুরুষ কুমির 15টি। সেই 46টি কুমির থেকে নাইক্ষ্যংছড়ির আকিস ওয়াইল্ড লাইফ ফার্মে বর্তমানে ছোট বড় সব মিলিয়ে কুমিরের সংখ্যা দাঁড়িয়েছে 3400টি। খামারটিতে উন্মুক্ত জলাশয় এবং খাঁচার ভেতর দুভাবেই কুমির রাখা হয়। প্রাণীবিজ্ঞানীদের মতে কুমির প্রায় 100 বছর বাঁচে। প্রাপ্তবয়স্ক হতে এক একটি কুমিরের অন্তত 8 থেকে 12 বছর সময় লাগে। প্রাপ্তবয়স্ক হওয়ার পর তারা হাঁস মুরগির মতো ডিম দেয়, তবে সেগুলো আকৃতিতে বেশ বড় হয়, অনেকটা রাজহাঁসের ডিমের মতো। কুমির সাধারণত ডিম দেয় বর্ষাকালে। এক একটি প্রাপ্তবয়স্ক স্ত্রী কুমির প্রতি মৌসুমে 20 থেকে 80টি করে ডিম দেয়। ফার্মটিতে সেই ডিমগুলোকে সংগ্রহ করে ইনকিউবেটরে কৃত্রিম পদ্ধতিতে তা দেওয়া হয়। 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 80 থেকে 86 দিন তা দেওয়ার পর ডিম ফুটে ছোট ছোট কুমির ছানা বেরিয়ে আসে। এরপর ছানাগুলোকে সংগ্রহ করে আরেকটি ইনকিউবেটরে রাখা হয়। ইনকিউবেটরটিতে বাচ্চাগুলোর নাভি থেকে কুসুম ছড়ানোর পর সেগুলোকে নার্সারিতে নিয়ে 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখা হয়। বয়স 2 বছরে পৌঁছালে আকারভেদে কুমিরগুলোকে ভিন্ন ভিন্ন পুকুরে স্থানান্তর করা হয়। কুমিরগুলোকে দেখাশোনার জন্য বর্তমানে ওই খামারে 20 জন শ্রমিক কর্মচারী নিয়োজিত আছেন। 3500 কুমির নিয়ে আকিস গ্রুপের এই খামারটি এই বছর থেকে বিদেশে কুমির রপ্তানি করতে যাচ্ছে, যা থেকে বছরে অন্তত 400 কোটি টাকা আয়ের আশা রাখছে প্রতিষ্ঠানটি। পৃথিবীর অনেক দেশে কুমিরের মাংস জনপ্রিয় একটি খাবার। সেই সব দেশে প্রতি কেজি কুমিরের মাংস 30 থেকে $40 বিক্রি হয়। তবে কুমিরের যে জিনিসটা সবচেয়ে বেশি মূল্যবান সেটা হলো কুমিরের চামড়া। প্রতি বর্গ সেন্টিমিটার কুমিরের চামড়া প্রায় $12 বিক্রি হয়। এই চামড়া দিয়ে ব্যাগ, জুতাসহ অনেক দামি দামি জিনিস তৈরি করা হয়। এছাড়া কুমিরের হাড়, দাঁত, পায়ের থাবা সব কিছু দিয়েই কিছু না কিছু তৈরি করা হয়। যেমন কুমিরের হাড় থেকে তৈরি করা হয় পারফিউম, দাঁত থেকে বানানো হয় গহনা, আবার পায়ের থাবা থেকে তৈরি করা হয় চাবির রিং। এক কথায় কুমিরের কোনো কিছুই ফেলনা নয়, প্রতিটি অঙ্গই কোনো না কোনো কাজে লাগে। তাই বর্তমানে কুমিরকে বলা হচ্ছে গোল্ড আয়রন বা সোনালী লোহা। দেশের স্বনামধন্য শিল্প গ্রুপ আকিস গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের উদ্যোগে তৈরি বাংলাদেশের সবচেয়ে বড় এবং দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহৎ এই কুমির প্রজনন কেন্দ্রটি থেকে কুমির বিক্রি করে যেমন মোটা অঙ্কের বৈদেশিক মুদ্রা অর্জিত হচ্ছে, তেমনিভাবে খামারটি পর্যটক ও স্থানীয়দের জন্য হয়ে উঠেছে বিনোদনের এক আকর্ষণীয় কেন্দ্র। প্রতি ছুটির দিনে বান্দরবানের বিভিন্ন উপজেলার হাজার হাজার মানুষ প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি মুক্ত জলাশয়ে পালন করা কুমিরগুলো দেখার জন্য পাহাড়ে ঘেরা এই খামারটিতে বেড়াতে আসেন। বন্ধুরা, এবার আমরা জানব বর্তমান বিশ্বের সবচেয়ে বড় উট পাখির খামারটি সম্পর্কে। সেই সাথে জানব একসময়ের বন্যপ্রাণী উট পাখিকে বাণিজ্যিক উদ্দেশ্যে কিভাবে ফার্মে পালন করা হয় সেই সম্পর্কে। উট পাখি পালনে বর্তমান বিশ্বের শীর্ষস্থানীয় দেশ হচ্ছে দক্ষিণ আফ্রিকা এবং দেশটিতেই প্রথম বাণিজ্যিক উদ্দেশ্যে উট পাখি পালন শুরু হয়েছিল। দেশটির প্রথম বাণিজ্যিক উট পাখির খামারটি 1860 সালের দিকে প্রতিষ্ঠিত হয়েছিল। সেই সময় খামারটি মূলত জীবিত উট পাখি থেকে পালক সংগ্রহ করে বিক্রি করত, যা তখনকার সময়ে একটি মূল্যবান পণ্য ছিল। সময়ের সাথে সাথে দক্ষিণ আফ্রিকায় উট পাখি পালন ব্যাপক হারে বাড়তে থাকে। বর্তমানে দক্ষিণ আফ্রিকা একাই বৈশ্বিক চাহিদার 70% উট পাখি থেকে তৈরি বিভিন্ন পণ্যের সাপ্লায়ার। আর দক্ষিণ আফ্রিকার ওয়েস্টার্ন কেপ প্রভিন্সে অবস্থিত আউটশরন শহরকে বলা হয় উট পাখির বৈশ্বিক রাজধানী। মাত্র 37 বর্গ কিলোমিটারের 60,000 জনসংখ্যার ছোট্ট এই শহরটিতে আছে 200-ও অধিক উট পাখির খামার, যেগুলোতে পালন করা হয় 3 লাখেরও বেশি উট পাখি। আর এই শহরটিতে অবস্থিত দি সাফারি ওস্ট্রিচ ফার্ম হল দক্ষিণ আফ্রিকা তথা পুরো বিশ্বের সবচেয়ে বড় উট পাখির খামার। 1956 সালে প্রতিষ্ঠিত এই খামারটি 2000 একর জায়গা জুড়ে বিস্তৃত এবং এই এক খামারেই 50,000 উট পাখি পালন করা হয়। বিপুল উৎপাদনের পাশাপাশি খামারটি পর্যটকদের জন্যও উন্মুক্ত। পর্যটকরা পায়ে হেঁটে কিংবা গাড়িতে চড়ে উট পাখির ডিম, বাচ্চাকে সচক্ষে দেখতে এবং সেগুলো পালন পদ্ধতি সম্পর্কে জানতে পারেন। বন্য পরিবেশে বেড়ে ওঠা উট পাখিরা ম্যাচিউর হতে 4-5 বছর সময় নিলেও খামারে পালনকৃত উট পাখি 2-3 বছরের মধ্যেই প্রাপ্তবয়স্ক হয়ে ওঠে।
তখন খামারে প্রাপ্তবয়স্ক পুরুষ এবং মহিলা উট পাখিকে 4:6 অনুপাতে রাখা হয়, যেন তাদের প্রজনন সহজতর হয়। উট পাখির প্রজনন প্রক্রিয়া প্রাণীজগতের সবচেয়ে আকর্ষণীয় এবং মনোমুগ্ধকর দৃশ্যগুলির মধ্যে একটি। সঙ্গমের আগে পুরুষ উট পাখিরা নাচ, ডানা জাপড়ানো এবং বুমিং শব্দ করে মহিলা উট পাখিকে আকৃষ্ট করার চেষ্টা করে। মনোপুত হলে স্ত্রী উট পাখিটি সঙ্গমের জন্য মাটিতে বসে পড়ে। মিলনের এই প্রক্রিয়াটি কয়েক মিনিটের মধ্যে সম্পন্ন হয়ে যায়। মিলনের 10 থেকে 14 দিন পর স্ত্রী উট পাখি ডিম পাড়তে শুরু করে। একটি উট পাখি বছরে গড়ে 40 থেকে 100টি পর্যন্ত ডিম দেয়। প্রতিটি ডিমের ওজন 1.5 থেকে 2 কেজি পর্যন্ত হয়, যা পাখির জগতের মধ্যে সবচেয়ে বড় ডিম। ডিমগুলোতে থাকে শক্ত ফুরু খোসা, যা যে কোনো বাহ্যিক আঘাত থেকে ভিতরের ভ্রূণকে সুরক্ষা দেয়। ডিম পাড়ার পর ডিমগুলোকে সংগ্রহ করে একটি কোয়ালিটি কন্ট্রোল সেন্টারে আনা হয়, যেখানে ইনকিউবেশনের জন্য সবচেয়ে ভালো ডিমগুলোকে বেছে নেওয়া হয়। এরপর ডিমগুলোকে উট পাখির ডিম ফোটানোর জন্য বিশেষভাবে তৈরি ইনকিউবেটরে রেখে 36 থেকে 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তা দেওয়া হয়। তা দেওয়ার এই প্রক্রিয়াটি 42 থেকে 46 দিন পর্যন্ত চলে। এর মধ্যে ওয়ার্কার নির্দিষ্ট দিন পর পর ডিমগুলোকে রোটেট করে দেয়, যেন সর্বোচ্চ হ্যাচিং নিশ্চিত হয়। দীর্ঘ 42 দিনের নিবিড় যত্নের পর অবশেষে সেই কাঙ্ক্ষিত দিন আসে। এই সময়ে এসে ডিমের খোসা ভেঙে এক এক করে উট পাখির ছানা বাইরে বেরিয়ে আসতে শুরু করে। এরপর সেগুলোকে এমন একটি বিশেষায়িত স্থানে রাখা হয়, যেখানে তাপমাত্রা এবং তাদের শরীরের জন্য প্রয়োজনীয় পুষ্টির বিষয়টি সার্বক্ষণিক নজরদারিতে রাখা যায়। দ্রুত বৃদ্ধি এবং হাড়কে মজবুত করতে জন্মের প্রথম কয়েকদিনে তাদের সহজে হজমযোগ্য উচ্চ প্রোটিন সমৃদ্ধ খাবার খাওয়ানো হয়। বয়স 2-3 মাসে পৌঁছালে তাদের শরীরে বড় বড় পালক উঠতে শুরু করে। এরপর সেগুলোকে চারণভূমিতে স্থানান্তর করা হয়। উট পাখিরা সাধারণত ঘাস, শস্য বীজ এবং বিভিন্ন ধরনের ছোট ছোট পোকামাকড় খেয়ে বেঁচে থাকে। 12 থেকে 14 মাস বয়সে এরা 100 থেকে 150 কেজি ওজন অর্জন করে। তখন এদেরকে জবাইয়ের জন্য উপযুক্ত হয়েছে বলে বিবেচনা করা হয়। জবাইয়ের পর প্রথমে প্রাণীগুলোর পালক, পরে চামড়া ছড়ানো হয়। এরপর তাদের শরীরের বিভিন্ন অংশের মাংস, যেমন উরুর মাংস, বুকের মাংস এবং পিঠের মাংস আলাদা আলাদা করে প্যাকেটজাত করা হয়। উচ্চ প্রোটিন এবং নিম্ন কোলেস্টেরল গুণের কারণে স্বাস্থ্য সচেতন মানুষদের কাছে উট পাখির মাংসের জনপ্রিয়তা দিন দিন বেড়ে চলেছে। মাংস ছাড়াও উট পাখি থেকে পাওয়া যায় বিশ্বের সবচেয়ে বড় ডিম। এক একটি উট পাখির ডিম প্রায় 24টি মুরগির ডিমের সমান বড়, যার প্রতিটি $30 থেকে $50 বিক্রি হয়। ডিম খাওয়ার পর ডিমের শক্ত কুলসটিকে খোদাই করে ঘরের ইন্টেরিয়র ডিজাইনের জন্য দারুণ সব শিল্পকর্ম তৈরি করা হয়। এবার আসি উট পাখির চামড়া আর পালকের ব্যবহার সম্পর্কে। উট পাখির চামড়া থেকে তৈরি পণ্যগুলো ফ্যাশন জগতে আভিজাত্যের প্রতীক বহন করে। উট পাখির চামড়াকে ফ্যাক্টরিতে প্রসেস করে জুতা, ব্যাগ, বেলসহ তৈরি পণ্যগুলো সৌন্দর্যের পাশাপাশি দীর্ঘস্থায়িত্বের জন্য সুপ্রসিদ্ধ। পণ্যগুলো মূলত বিভিন্ন দেশের বিত্তশালী শৌখিন লোকেরা ব্যবহার করেন। অন্যদিকে উট পাখির পালকগুলো তার সফটনেস আর লাইটনেসের জন্য বিশেষভাবে পরিচিত। ফ্যাক্টরিতে সেগুলোকে বিভিন্ন কালার করে ভালোভাবে শুকানো হয়। এরপর সেগুলো দিয়ে বাসাবাড়ির ইন্টেরিয়র ডিজাইনের বিভিন্ন পণ্য এবং মহিলাদের অঙ্গসজ্জার উপকরণ তৈরি করা হয়। একটা সময় উট পাখি ছিল নিছক একটা বন্য প্রাণী। 19বিংশ শতাব্দীতে ইউরোপ, আমেরিকা এবং আফ্রিকার কয়েকটি দেশে এর পালকের ব্যবহার ব্যাপক হারে বেড়ে গেলে সেটা খামারে পালন শুরু হয়। তবে বর্তমানে উট পাখি পালন করা হয় মূলত তাদের মাংস এবং চামড়ার জন্য। বর্তমানে চীন, যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া সহ বিশ্বের অনেক দেশে অনেক বড় বড় উট পাখির খামার গড়ে উঠেছে। এক্ষেত্রে পিছিয়ে নেই বাংলাদেশও। সম্প্রতি দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিদেশ থেকে উট পাখি এনে তাদের ডিম থেকে বাচ্চা উৎপাদনের গবেষণা শুরু করেছে। তাদের এই উদ্যোগটি সফল হলে আশা করা যায় অচিরেই বাংলাদেশেও হাঁস মুরগির মতো উট পাখির খামারও গড়ে উঠবে।